শীতকালে চাঁদনি এবং রচনা দুই বোনের বিয়ে ঠিক হয়। চাঁদনি নিজের বিয়ে নিয়ে খুবই আনন্দিত, বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানের কথা ভেবে সে খুবই আনন্দ পায়, কারণ সে সবসময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম গায়ে হলুদের ভিডিও দেখে। সেই ভিডিওগুলো দেখে তারও একেবারে সেলিব্রিটিদের মতো গায়ে হলুদের অনুষ্ঠান পালন করতে ইচ্ছা হয়। সেই সাথে চাঁদনি একেবারেই রচনাকে পছন্দ করে না, কারণ ছোটবেলা থেকেই রচনা তার সৌন্দর্যের জন্য সবার কাছে প্রশংসিত হয়, কিন্তু চাঁদনিকে কেউ প্রশংসা করে না বলে তার খুব রাগ হয়। আমি গায়ে হলুদের দিন এত সুন্দর করে সাজবো যে সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে, ওই রচনার দিকে কেউ তাকাবেই না। বাবা মা যে কেন আমার বিয়ের সাথে ওর বিয়েটা ঠিক করতে গেল কি জানি, অসহ্যকর একেবারে। যাই হোক, বিয়ের সময় আমি আনন্দ করব আর ও শীতের মধ্যে খেটে খেটে মরবে, এই ভেবে চাঁদনি মনে মনে খুবই খুশি হয়। পরের দিন বিপাশা দেবী চাঁদনি এবং রচনাকে একসাথে শপিং করাতে নিয়ে যায়, কিন্তু শপিং করতে গিয়ে বিপাশা দেবী চাঁদনিকে নিয়েই ব্যস্ত থাকে। সে রচনার দিকে খুব একটা পাত্তা দেয় না। মা, বিয়ের প্রথম অনুষ্ঠান কিন্তু গায়ে হলুদ, তাই গায়ে হলুদের জন্য আমার একটা হলুদ কালারের লেহেঙ্গা, ফ্লাওয়ার ডিজাইনার গহনা সবকিছুই দরকার, তাই আগে ওগুলো শপিং করে নিয়ে চলো। কাকিমা দেখো, ওই হলুদ কালারের বেনারসি শাড়িটা কি সুন্দর। আমি যদি গায়ে হলুদের দিন ওই শাড়িটা পরি তাহলে আমাকে দেখতে খুব ভালো লাগবে। তাছাড়া চাঁদনি গায়ে হলুদের দিন লেহেঙ্গা পরবে বলছে, তাই আমিও যদি লেহেঙ্গা পরি তাহলে তো একেবারে ম্যাচিং হয়ে যাবে। সেই জন্য আমি ঠিক করেছি আমি গায়ে হলুদের সময় শাড়ি পরবো, তার সাথে ফুল হাতা ব্লাউজ পরবো, কারণ এমনিতেই খুব ঠান্ডা পড়েছে। এই, তুই একটু বেশি কথা বলছিস মনে হচ্ছে না? তোকে আমাদের সাথে নিয়ে এসেছি মানে এই নয় তোর যা পছন্দ হবে তোকে তাই কিনে দিতে হবে। ওই শাড়িটার গায়ে কত দাম লেখা আছে দেখেছিস? 1,00,000 টাকা। তুই পরবি 1,00,000 টাকা দামের শাড়ি? তোর জাত আছে? বেজাতের মতো কথাবার্তা। চুপচাপ দাঁড়িয়ে থাক, আমার মেয়ে শপিং করা হয়ে গেলে ওর ব্যাগগুলো বয়ে বাড়ি নিয়ে যাবি। কিন্তু কাকিমা, তোমরা যদি আমাকে কিছু কিনে না দাও তাহলে আমি বিয়ের সময় কি পরবো? তুমি তো ভালো করেই জানো যে আমার বাবা মা চলে যাওয়ার পর কাকু আমার সব দায়িত্ব নিয়েছে, তাই আমার বিয়ের সময় অন্তত আমার সাথে খারাপ ব্যবহার করো না। আমি তো বিয়ের পর বাড়ি ছেড়ে চলেই যাব। বলো। কি সাংঘাতিক বাবারি বাবা, বিয়ে ঠিক হয়েছে বলে মুখে বুলি ফুটেছে। তুই তোর বিয়ের সময় কি পরবি না পরবি আমরা কি করে জানবো? মা, বাবা ওর শপিং করার জন্য যে টাকাগুলো দিয়েছে তুমি সব আমাকে দিয়ে দাও, আমি তাহলে নিজের জন্য আরো ভালো করে শপিং করতে পারবো। আর হ্যাঁ, তুই যদি এই বিষয়ে বাবাকে কিছু বলেছিস তাহলে কিন্তু একটা মারও বাইরে পড়বে না। এই শীতের মধ্যে ছাদে আটকে রেখে দেব, তারপর যখন বিয়ের সময় নিমোনিয়া হবে বুঝতে পারবি। চাঁদনি এই কথা বললে রচনার খুব খারাপ লাগে, তাই সে আর কোনো কথা বলতে পারে না। চাঁদনি নিজের গায়ে হলুদ উপলক্ষে এবং বিয়ে উপলক্ষে সুন্দর সুন্দর শাড়ি, লেহেঙ্গা, গহনা ইত্যাদি কেনে। অন্যদিকে রচনা নিজের জন্য কিছুই কিনতে পারে না। কিছুক্ষণ পর চাঁদনি এবং বিপাশা দেবী যখন শপিং করে খাওয়া দাওয়া করতে যাবে তখন তারা রচনাকে রেস্টুরেন্টের বাইরে দাঁড় করিয়ে রাখে। বাহ, ওই দোকানে কত ভালো ভালো রঙের উল বিক্রি হচ্ছে। আমি বরঞ্চ আমার কাছে যে টাকা আছে সেটা দিয়ে অনেকগুলো উল কিনে নিই, তাহলে আমি আমার শাড়ি, জামা কাপড় সবকিছুই উল দিয়ে বানাতে পারবো। এমনিতেও শীতের সময় যদি উলের পোশাক পরি কিংবা গায়ে হলুদ মেহেন্দির অনুষ্ঠানের দিন আমার ঠান্ডা লাগবে না। এই ভেবে রচনা নিজের জন্য ভালো ভালো রঙের উল কিনে নেয়। তার মধ্যে হলুদ, সবুজ, লাল সব রঙেরই উল থাকে। সেই উলগুলো কিনে নেওয়ার পর সে নিজের ব্যাগে রেখে দেয়। কিছুক্ষণ পর তারা বাড়িতে ফিরে আসে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন পেরিয়ে যায়। ইতিমধ্যে চাঁদনি গায়ে হলুদের জন্য বিভিন্ন রকম গান চালিয়ে নাচ প্র্যাকটিস করতে থাকে, কিন্তু রচনার দিকে কারোর কোনো খেয়াল থাকে না। শুধুমাত্র রতন বাবুই রচনাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করে। কিরে রচনা, রাত 12টা তো বেজে গেল, আর এই শীতের মধ্যে এখনো সারা বাড়ির কাজ করছিস? তোর বড় বোন বিয়ে নিয়ে কত এক্সাইটেড, পার্লারে যাচ্ছে, শপিং করছে, খাওয়া দাওয়া করছে, সময় মতো ঘুমাচ্ছে, আর তুই সারাদিন চাকরানির মতো তো খেটেই যাচ্ছিস। বিয়ের সময় যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে বলতো? যতই তোর কাকিমা তোকে কাজ করতে বলুক না কেন, তুই কোনো কাজ বাজ করিস না। ভুলে যাস না এই বাড়িতে কাজ করার জন্য কিন্তু লোক আছে। আস্তে কথা বলো, কাকিমা যদি শুনতে পাই তাহলে কিন্তু তোমার উপর রেগে যাবে। কাকু, তুমি তো খুব ভালো করে জানো কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। শীত হোক কিংবা গরম, বাড়ির কাজ করতে আমার ভালোই লাগে, যতই আমার বিয়ে হোক না কেন। কাকিমা বলেছে চাঁদনির বিয়ের অনুষ্ঠানে যেন কোনো ত্রুটি না থাকে, তাই আমি সবকিছু নিজের হাতে দেখছি। আমার ঠান্ডা লাগছে না, বিশ্বাস করো। তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো।
সে নয় ঠিক আছে, আমি দেখছিলাম চাঁদনি ঘরে গায়ে হলুদের জন্য নাচ প্র্যাকটিস করছে, তারপর সুন্দর কালারের একটা হলুদ লেহেঙ্গা কিনেছে, কিন্তু তুই কি শপিং করলি আমাকে তো বললি না। আমিও ভালো ভালো শপিং করেছি, কিন্তু এখন আমার সময় নেই। আমি পরে তোমাকে আমার শাড়ি লেহেঙ্গা দেখাবো। রচনা এই কথা বলে সেখান থেকে চলে যায়, কিন্তু রচনার চোখে জল চলে আসে। আজকে যদি তার বাবা মা থাকতো তাহলে তাকে এই দিনটা দেখতে হতো না। এভাবেই মাঝে মধ্যে রচনার বাবা মায়ের কথা মনে পড়ে। রাত্রিবেলা রচনার চোখে জল ফেলতে ফেলতে নিজের বিয়ে, গায়ে হলুদ এবং মেহেন্দির অনুষ্ঠান উপলক্ষে উল দিয়ে শাড়ি বুনতে শুরু করে। আমার মা আমাকে ছোটবেলায় উল দিয়ে জামা কাপড় তৈরি করা শিখিয়েছিল, তাই আমি খুব সুন্দর করে শাড়ি বানিয়ে ফেলবো। উল দিয়ে শাড়ি বানাতে বেশি সময় লাগবে না। আমাদের দুই বোনের গায়ে হলুদের অনুষ্ঠান খুব ভোরবেলাতেই শুরু হবে। এই শীতের মধ্যে ভোরবেলা উলের শাড়ি পরলে আমার খুব আরাম লাগবে। প্রত্যেকদিন বাড়ির কাজ হয়ে গেলে রচনা রাত জেগে নিজের বিয়ে জামা কাপড় তৈরি করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুটা দিন কেটে যায়। এরই মধ্যে বিয়ে বাড়ি উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করে। সবাই মিলে নাচানাচি করে, আনন্দ করে। অন্যদিকে চাঁদনি তার বান্ধবীদের সাথে সব সময় ব্যস্ত, কিন্তু বান্ধবীদের খেতে দেওয়া, তাদেরকে থাকতে দেওয়া সমস্ত ব্যবস্থাপনা রচনাই দেখাশোনা করে। তারও যে একই মণ্ডপে চাঁদনির সাথে বিয়ের অনুষ্ঠান হবে সে বিষয়ে তার কোনো খেয়ালই থাকে না। কিরে রচনা, এই শীতের মধ্যে হাত পা মুখের কি অবস্থা করেছিস? পুরো ফেটে গেছে। একটুও ক্রিম মাখিস না নাকি? বিয়ের সময় সাজলে গুজলে মোটেই ভালো লাগবে না। এখন কোনো কাজ করতে হবে না, আমার সাথে চল, আমি তোকে ভালো করে ক্রিম মাখিয়ে সুন্দর করে সাজিয়ে দিই, কারণ আজকে রাতে মেহেন্দি অনুষ্ঠান। না না মাসি, আমার এখন মেহেন্দি অনুষ্ঠান নিয়ে আনন্দ করলে হবে না, কারণ কালকে ভোরবেলা গায়ে হলুদ আছে, আর মা আমাকে পুরো ছাদ সাজানোর দায়িত্ব দিয়েছে। সে কি, এই শীতের মধ্যে ছাদে কনকনে হাওয়া দিচ্ছে, তার উপর কুয়াশাও পড়ছে, তুই এই ঠান্ডার মধ্যে ছাদে গিয়ে রাত্রিবেলা ছাদ সাজাবি? দীপিকা দেবী এমন কথা বললেও রচনার কিছু করার থাকে না। সে শীতের মধ্যেই ছাদে গিয়ে হলুদ কাপড় এবং হলুদ ফুল দিয়ে ছাদ সাজাতে শুরু করে, কারণ পরের দিন সকালবেলাতেই তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদের অনুষ্ঠানের আগে যদি ছাদ সাজানো না হয় তাহলে বিপাশা দেবী তাকে বকাবকি করতে পারে। ওরে বাবারে, কি শীত! কি ঠান্ডা পড়েছে, ছাদে আমার খুব শীত করছে। তাড়াতাড়ি ছাদ সাজিয়ে নিচে যাই, নিচে গিয়ে আবার হাতে মেহেন্দি পড়তে হবে। রচনা ঠান্ডায় কাঁপতে কাঁপতে ছাদ সাজিয়ে ফেলে। সে যখন নিচে আসে তখন সে দেখে যে মেহেন্দির অনুষ্ঠান প্রায় শেষ। যে মেহেন্দি পড়ায় সে চাঁদনিকে মেহেন্দি পরিয়ে সেখান থেকে চলে যায়, কারণ চাঁদনি তাকে একজনেরই মেহেন্দি পরানোর টাকা দেয়। চাঁদনি, কালকে তো আমাদের দুজনেরই বিয়ে, তাই আমি কি হাতে মেহেন্দি পরবো না? হ্যাঁ তাই তো, তুই নিজে নিজে হাতে মেহেন্দি করে নে, কারণ তোর হাতে মেহেন্দি পরানোর জন্য আমি তো এক্সট্রা 1 টাকাও খরচা করতে পারবো না। তুই তো ভালোই এসব কাজ করতে পারিস, নিজের বিয়েতে হাতে মেহেন্দি ভালো করে পরতেই পারবি। চাঁদনি এই কথা বলে বান্ধবীদের সাথে ঘরে চলে যায়। তারা ঘরে গিয়ে ব্যাচলার্স পার্টি করে। পরের দিন ভোরবেলা রচনা ঘুম থেকে উঠে পড়ে। কি ব্যাপার, বাইরে সবাই চিৎকার চেঁচামেচি করছে কেন? এই বলে রচনা বাইরে যায়। আসলে বিপাশা দেবী চাঁদনিকে কোনো মতে ঘুম থেকে তুলে তাকে খুব বকাবকি করতে থাকে। আজকে তোর গায়ে হলুদের অনুষ্ঠান, তোর লজ্জা নেই? তুই রাত্রিবেলা তোর বান্ধবীদের সাথে এত আনন্দ করেছিস যে নিজের গায়ে হলুদের লেহেঙ্গা নষ্ট করে ফেলেছিস। কালকে রাত্রিবেলা আমার বান্ধবীদের খুব ঠান্ডা লাগছিল, তাই আমি ওদেরকে বলেছিলাম আলমারিতে কম্বল রাখা আছে, গায়ে মুড়িয়ে ঘুমিয়ে পড়তে, কিন্তু আলমারি খুলে ওরা কোথাও কম্বল দেখতে পায়নি। আমার হলুদ কালারের লেহেঙ্গাটা অনেকটা মোটা আর গায়ে জড়ালে খুব গরম হয় বলে ওরা আমাকে না জানিয়ে ওই লেহেঙ্গা গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়েছিল। কাকিমা, আমরা কি করে বুঝবো যে ওটা চাঁদনির গায়ে হলুদের লেহেঙ্গা? চাঁদনি আমাদের সাথে ড্রিঙ্ক করেছিল আর আমরাও একটু হাই ছিলাম, তাই আমরাও কেউ বুঝতে পারিনি। তাছাড়া চাঁদনি অন্য কোনো লেহেঙ্গা পরে নিক না, তাহলেই তো হয়ে যায়। এসব কথা বললে আত্মীয় স্বজনীরা তাদের নিয়ে অনেক সমালোচনা করে। এবার কি হবে মা, আমার গায়ে হলুদের অনুষ্ঠানে আমি কি পরবো? এমন সময় সবার চোখ রচনার উপর পড়ে, কারণ রচনা একটা হলুদ কালারের উলের খুব সুন্দর শাড়ি পরে দাঁড়িয়ে থাকে। তাকে দেখতে একেবারে পরীর মতো মনে হয়। এসব দেখে চাঁদনি এবং বিপাশা দেবী আরো জ্বলে ওঠে। অসভ্য মেয়ে একটা, তোকে তো গায়ে হলুদের জন্য কোনো লেহেঙ্গা কিংবা শাড়ি কিছুই কিনে দেওয়া হয়নি, তাহলে তুই এত ভালো হলুদ রঙের শাড়ি কোথা থেকে পেলি? মা, ও নিশ্চয়ই আমার আলমারি থেকে কোনো শাড়ি চুরি করেছে।
মোটেই না চাঁদনি, কারণ আমি তোর মতো অসভ্য মেয়ে নই যে নিজের গায়ে হলুদের অনুষ্ঠানে অসভ্যতামি করে নষ্ট করে ফেলবো। তোরা আমাকে বিয়ে উপলক্ষে কিছুই কিনে দিসনি, কিন্তু আমি নিজে উল কিনে নিজের জন্য শাড়ি বানিয়েছি, তাই আমার শাড়ির দিকে একদম তাকাবি না। রচনা এভাবে প্রতিবাদ করলে চাঁদনি যেন আরো রেগে যায়, তাই সে তখনই হলুদের বাটি থেকে বেশি করে হলুদ নিয়ে রচনার উলের শাড়িতে হলুদ মাখাতে শুরু করে, যার ফলে রচনার শাড়ি একেবারে নষ্ট হয়ে যায়। কি করছিস কি চাঁদনি? তুই কি পাগল হয়ে গেলি? সবার সামনে তুই এরকম পাগলের মতো কেন করছিস? আমার গায়ে হলুদের শাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দে, আজকে সন্ধ্যাবেলা আমার বিয়ে। রচনা এত কথা বললেও চাঁদনি কোনো কথা শুনতে চায় না। এমন সময় রতনবাবু চাঁদনিকে একটা কষিয়ে চড় মারি। অন্যদিকে রচনা ঘরে গিয়ে শাড়ি পরিবর্তন করে অন্য একটা হলুদ রঙের উলের শাড়ি পরে আসে, কারণ সেই সবকটা শাড়ি নিজের জন্য দুটো করে তৈরি করে রেখে দেয়। সবাই মিলে কিছুক্ষণ পর রচনার গায়ে হলুদের অনুষ্ঠান পালন করে, কিন্তু চাঁদনির কিছু করার থাকে না। সে ঘরে গিয়ে তার একটা পুরানো কুচকানো হলুদ রঙের শাড়ি পরে আসে। এভাবে দুই বোনের গায়ে হলুদের অনুষ্ঠানের দিন চাঁদনির বদমাইশির কারণেই সে নিজের গায়ে হলুদ নষ্ট করে ফেলে। এরকম ঘটনার ফলে চাঁদনি এবং বিপাশা দেবী নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা বিয়ের অনুষ্ঠানের সময় কোনো রকম সমস্যার সৃষ্টি করে না। সন্ধ্যাবেলা ধুমধাম করে দুই বোনের বিয়ে হয়ে যায়। রিমি তার বাবা মদন এবং মা পিয়ালির সঙ্গে বাস করত। রিমির পারিবারিক অবস্থা খুবই শোচনীয় ছিল। রিমি ছোটবেলা থেকেই তার মায়ের উপর অত্যাচার হতে দেখে আসছে। মদন সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত। সে প্রত্যেকদিন মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে আসতো, আবার কখনো বা কোনো কারণ ছাড়াই তার বউয়ের উপর অত্যাচার করত। রিমি তার বাবাকে ভীষণ পরিমাণে ভয় করত। তার বাবাকে দেখলেই সে ভয়ে পালিয়ে যেত। রিমি তার মাকে কোনোদিনও তার বাবার সামনে উচ্চ স্বরে কথা বলতে দেখেনি। তার মাকে সে কোনোদিনও প্রতিবাদ করতেও দেখেনি। এমনই একদিন রাত্রিবেলা মদন মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরে আসে। এই পিয়ালি, আমি এসে গেছি। কিরে, কোথায় মরে গেলি? বাড়ি আছিস নাকি চড়তে বেরিয়েছিস? পিয়ালি তখন রিমির সঙ্গে রিমির ঘরেই ছিল। পিয়ালি প্রত্যেকদিন নানান রকম গল্প শুনিয়ে তার মেয়েকে ঘুম পাড়াতো। মদনের গলার আওয়াজ পেয়ে পিয়ালি চমকে ওঠে, সেই সঙ্গে রিমিরও বুক কেঁপে ওঠে। পিয়ালি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, এই তো আমি রিমির কাছে ছিলাম, ওকে ঘুম পাড়াচ্ছিলাম, আমি শুনতে পাইনি গো। মদন কোনো কথা না বলে আগে পিয়ালির গালে একটা চড় মারে। চুপ, একদম চুপ। আমি বেশি কথা পছন্দ করি না। মেয়েদের কি সবসময় মুখ বন্ধ অবস্থায় দেখতেই ভালো লাগে, বুঝেছিস? এবার দাঁড়িয়ে দেখছিস কি? আমার জুতো দুটো খুলে দে। দে, জুতো খুলে দে বলছি। হ্যাঁ, তুমি বসো, আমি জুতা খুলে দিচ্ছি। পিয়ালি মদনের পায়ের জুতাগুলো খুলে দিয়ে মদনের জন্য রান্নাঘর থেকে খাবার আনতে চলে যায়। রিমি জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে তার বাবা মাকে দেখছিল আর উপরওয়ালার কাছে মনে মনে প্রার্থনা করছিল, হে উপরওয়ালা, আজকে যেন আমার বাবা আমার মাকে না মারে। বাবা সব সময় মাকে মারে, তুমি দয়া করে আমার মাকে আজকে বাঁচিয়ে নাও। পিয়ালি খাবার নিয়ে এসে মদনকে খেতে দেয়। পিয়ালির হাতের রান্না খুবই সুস্বাদু হতো। তার হাতের রান্না খেয়ে মদন ছাড়া সকলেই খুবই সুনাম করত। কিন্তু মদন প্রত্যেকদিন খাবারের স্বাদ ভালো হয়নি এই অজুহাতে পিয়ালিকে খুব মারধর করত, আর আজকেও সে তাই করে। তুই এটা কি রান্না করেছিস? তুই কি রান্না এটা? রান্না করার সময় মন কোন দিকে থাকে? তোর সাহস কি করে হলো আমার সামনে এত বাজে খাবার রাখার? হ্যাঁ? পিয়ালি মদনের কথা শুনে ভয়ে কাঁপতে শুরু করে। পিয়ালি কাঁপা কাঁপা গলায় বলে, কেন, খাবারে কি হয়েছে? তুমি যেমন খাবার পছন্দ করো আমি তেমনই তো খাবার রান্না করেছি। তোর এত সাহস, তুই তোর বরের মুখে কথা বলছিস? দাঁড়া, আজকে তোকে আমি মেরে ফেলবো। তোকে আমি বারবার বলেছি আমার উপরে যাওয়ার চেষ্টা করবি না। আজকে তোকে আমি এমন শাস্তি দেব যে তুই সারা জীবন মনে রাখবি। এই বলে মদন তার কোমর থেকে বেল্ট খুলে নেয় এবং পিয়ালিকে খুব মারধর করতে থাকে। মারতে মারতে সে পিয়ালিকে মাটিতে লুটিয়ে ফেলে। পিয়ালি যন্ত্রণায় ছটফট করতে থাকে। রিমি জানালা দিয়ে তার মাকে কষ্ট পেতে দেখে খুবই কাঁদতে থাকে। রিমি থাকতে না পেরে খুব ভয়ে ভয়ে তার বাবার কাছে আসে। বাবা,
মাকে ছেড়ে দাও দয়া করে। মাকে আর মেরো না বাবা, মা মরে যাবে। মাকে আর মেরো না। এই, তুই আমাকে শেখাতে এসেছিস আমি কি করব না করব? তোর সাহস তো কম না। তুই তো দেখছি তোর মায়ের মতোই হয়েছিস। তুই আমার মেয়ে হয়ে জন্মেছিস, বেশি ফটর ফটর করবি না। দাঁড়া, তোকেও আজকে আমি মজা দেখাচ্ছি। মদন এমন বলতেই রিমি ভয়েই কান্নাকাটি শুরু করে দেয়। পিয়ালি তাড়াতাড়ি করে রিমির সামনে দাঁড়িয়ে বলে, না, আমার মেয়েকে মেরো না, আমার মেয়েকে ছেড়ে দাও। তোমার যত ইচ্ছা তুমি আমাকে মারো, কিন্তু আমার মেয়েকে মেরো না। আমার মেয়ে এখন অনেক ছোট, ও তোমাকে খুব ভয় পায়। ওকে মেরো না দয়া করে। রিমি, তুই যা মা, তুই যা এখান থেকে, যা বলছি। ও যাবে না, একদম তোর মতোই হয়েছে। দাঁড়া, আমি ওকে রেখে আসি, তারপর তোর ব্যবস্থা করছি। মদন রিমির হাত ধরে টানতে টানতে তাকে তার রুমে নিয়ে গিয়ে বন্ধ করে দেয়, আর পিয়ালিকে আবারও অনেক মারধর করতে শুরু করে। রিমি ঘরের মধ্যে থেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এদিকে পিয়ালিও মদনের কাছে হাত জোড় করে অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। মদন সারা রাত ধরে পিয়ালির উপর অত্যাচার করত। এই ছিল পিয়ালির জীবন। এরকম ভাবে বছরের পর বছর কেটে যায়। একদিন হঠাৎ করে পিয়ালি মারা যায়। রিমি তার মাকে হারিয়ে একদম একা হয়ে পড়েছিল। সে সব সময় খুবই কান্নাকাটি করত। একদিন রিমি যখন কলেজ থেকে বাড়ি ফিরে আসে তখন মদন তাকে বলে, এই, তুই আজকেও কলেজে গিয়েছিলি? আমি তোকে বারবার বলেছি না, মেয়েদের বেশি পড়াশোনা করে লাভ নেই। আর কিছুদিন পরেই আমি তোর বিয়ে দেব। আজকের পর থেকে তুই বাড়ির বাইরে পা রাখবি না বলে দিলাম। হ্যাঁ বাবা, এই বছরে আমার ফাইনাল ইয়ার, আমাকে ফাইনাল এক্সামটা দিতে দাও অন্তত। আমি একবার যা বলে দিয়েছি সেটাই আমার ফাইনাল ডিসিশন। এর উপরে কোনো কথা হবে না, বুঝেছিস? আর না হলে তুই জানিস তো আমার মুখের থেকে হাত বেশি চলে। রিমি খুব ভয় পেয়ে যায়। সে পরের দিন থেকে কলেজে যাওয়ার সাহস পায় না। রিমি তাদের কলেজে চন্দন নামের একটি ছেলেকে খুব পছন্দ করত। আসলে চন্দন তার খুব কাছের একজন ছিল, যার সঙ্গে রিমি তার মনের সবই দুঃখ কষ্ট শেয়ার করতে পারত। রিমি কলেজে যেতে না পারায় চন্দনের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায়। একদিন রিমি খুব সাহস করে তার বাবাকে বলে, বাবা, আমাকে একটা ফোন দেবে বাবা? সারাদিন বাড়িতে একা একা থাকি, আমার সময় কাটতে চায় না। একটা ফোন থাকলে কিছু গেমস খেলতে পারবো অথবা ভিডিও দেখতে পারবো। কি, তোর ফোন চাই? তুই কি বলছিস ভেবে বলছিস তো? তুই দেখেছিস তোর মাকে আমি কোনোদিনও ফোন দিইনি, আর আমি তোকে ফোন দেব? মেয়েদের কোনো ফোনের প্রয়োজন পড়ে না, বাড়িতে ছেলেদের কাছেই ফোন থাকা যথেষ্ট। কি দরকার তোর ফোনের? যা দরকার আমার ফোন নিয়ে করবি। এই নে আমার ফোন, নে। না না বাবা, ঠিক আছে, আমার ফোন লাগবে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। আমি বললাম না, আমার ফোনটা ধর, যা নিয়ে যা। ফোন ব্যবহার করা হয়ে গেলে দিয়ে যাবি। রিমি তার বাবার ফোনটা নিয়ে ঘরে চলে যায়। রিমি ফোনটা হাতে করে নিয়ে ভাবতে থাকে চন্দনকে ফোন করবে কিনা। রিমি অনেক ভাবনা চিন্তা করার পর চন্দনকে ফোন করে। চন্দন, আমি রিমি বলছি। বাবা আমার কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। তুমি দয়া করে আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এখানে আর থাকতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। বাবা আমার অন্য জায়গায় বিয়ে দেবে বলছিল। মদন রিমির কথা লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে। রিমি তার বাবাকে দেখে চমকে ওঠে। মদন খুবই রেগে গিয়ে রিমিকে খুবই মারধর করে। রিমিকে সে ঘরবন্দি করে রেখে দেয়। চন্দনের সঙ্গে রিমি আর কোনো রকম ভাবে কন্ট্যাক্ট করতে পারে না। কয়েকদিনের মধ্যেই মদন রামপ্রকাশ নামে এক 40 বছর বয়স্ক একটি লোকের সঙ্গে জোর করে রিমির বিয়ে দিয়ে দেয়। রিমির কাছে কোনো উপায় ছিল না। সে সমস্ত কিছুকে ভাগ্যের পরিহাস বলে মেনে নেয়। রামপ্রকাশ রিমিকে তার বাড়িতে নিয়ে যায়। আমার বাড়িতে আমি একদম একা থাকি। একা বলতে আমি আর আমার বোন, এই যে এটা আমার বোন মিষ্টি, আমরা দুজনেই এখানে থাকতাম। আমাদের বাবা মা কেউ নেই। রিমি কোনো কথা না বলে চুপ করে থাকে। সেদিন ওই বাড়িতেই রিমির প্রথম দিন ছিল। রিমি রাত্রিবেলা রামপ্রকাশের বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। রাত 2টো বেজে যায়, কিন্তু তখনও রামপ্রকাশ বাড়ি ফিরে আসে না। 3টে নাগাদ রামপ্রকাশ মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরে আসে। রিমি তার বরকে দেখে অবাক হয়ে যায়। তুমিও তাহলে আমার বাবার মতো মাতাল? আমার কপালে শেষ পর্যন্ত মাতাল বর জুটলো। তুমি মাতাল জানলে আমি তোমার সঙ্গে কোনোদিনই বিয়ে করতাম না।
হ্যাঁ আমি মাতাল, তাতে তোর কি? হ্যাঁ আমি মদ খাই আর যাই করি না কেন, তোর দেখার কোনো দরকার নেই। তুই শুধু মুখ বুঝেই বাড়িতে থাকবি আর আমার বোনের সেবা করবি, এটাই হলো তোর কাজ, আর কিছু না। কেন মুখ বুঝে থাকবো? মেয়ে হয়ে জন্মে কি আমি পাপ করেছি? মেয়ে হওয়াটা কি অপরাধ? ছোটবেলা থেকে আমি আমার মাকে অত্যাচারিত হতে দেখে এসেছি, কিন্তু তুমি আমার সঙ্গে এমন কিছুই করতে পারবে না। এই কথা শুনে রামপ্রকাশ খুবই রেগে যায় এবং বিয়ের প্রথম দিনই সে রিমিকে খুবই মারধর করে। রিমি চিৎকার করে কাঁদতে থাকে। রিমি ভেবেছিল তার ননদ মিষ্টি হয়তো তাকে বাঁচাতে আসবে, কিন্তু মিষ্টি একবারের জন্য সেখানে আসেনি। সেদিনের পর থেকে প্রত্যেক দিনই রামপ্রকাশ রিমির উপর জোর জুলুম অত্যাচার করত। হঠাৎ একদিন রিমির খুব শরীর খারাপ করে, সে খুবই বমি করতে থাকে। রিমি জানতে পারে যে সে প্রেগনেন্ট। রিমি খুবই খুশি হয়, সে উপরওয়ালাকে ধন্যবাদ জানাতে থাকে। হে উপরওয়ালা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি গর্ভবতী জেনে ও খুবই খুশি হবে। আমার বাচ্চা আমাদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে। হয়তো রামপ্রকাশ নেশা করাও ছেড়ে দিতে পারে। ও আজকে বাড়িতে এলেই আমি ওকে খুশির খবরটা জানাবো। রিমি তার ননদ মিষ্টিকে এই খুশির খবরটা জানালে মিষ্টির মুখে সে প্রথমবারের জন্য হাসি দেখতে পায়। এর আগে সে কখনো মিষ্টিকে হাসতে কিংবা কথা বলতে দেখেনি। রিমি এবং মিষ্টি দুজনেই রামপ্রকাশের বাড়ি ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক রাত হয়ে গেলেও রামপ্রকাশ বাড়ি ফিরে আসে না। মিষ্টির খুব ঘুম পায় বলে সে ঘুমাতে চলে যায়। রিমি একাই রামপ্রকাশের জন্য অপেক্ষা করতে থাকে। মধ্যরাতে রামপ্রকাশ বাড়ি ফিরে আসে। তুমি এসে গেছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি এত লেট করে বাড়ি ফিরে আসো কেন? তুমি তো একটু তাড়াতাড়ি বাড়ি আসতে পারো। আমি রোজ রোজ তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি। তোকে অপেক্ষা করে কে বসে থাকতে বলেছে? তোকে আমি বলেছি তুই অপেক্ষা করে বসে থাকবি? বাড়িতে ঢুকতেই তোর মুখ দেখে আমার মুডটা নষ্ট হয়ে গেল। তোকে আমি মেরে এবার আমার মুড ঠিক করব, দাঁড়া। এই বলে রামপ্রকাশ রিমিকে মারতে যাবে, তখনই রিমি বলে, আমাকে মেরো না, আমি মা হতে চলেছি। আমার গর্ভে তোমার সন্তান আছে। এই সময় আমার গায়ে হাত দেওয়াটা ঠিক হবে না। এই কথা শুনে রামপ্রকাশ খুবই খুশি হয় এবং তার চোখে জল চলে আসে। এই দেখে রিমি খুবই অবাক হয়। রামপ্রকাশ কাঁদতে কাঁদতে বলে, এতদিন পর আমার মনের আশা পূরণ হলো। আমি এটাই তো চেয়েছিলাম তোমার কাছ থেকে। আমি এবার ভালো হয়ে যাব। আমি আর কোনোদিনও মদ খাবো না, আর আমি তোমাকে কোনোদিনও মারবো না, আমি কথা দিচ্ছি। রিমি ভাবতেও পারেনি রামপ্রকাশ এত তাড়াতাড়ি পাল্টে যাবে। রিমি মনে মনে রামপ্রকাশকে নিয়ে খুবই সন্দেহ করে, তবুও সে কিছু বলে না। কিছুদিন কেটে যায়। একদিন রাত্রিবেলা রামপ্রকাশ বাড়ি ফিরে এসে কলিং বেল বাজাতে থাকে। রিমি দরজা খুলতে না চাওয়ায় মিষ্টি দরজা খোলে। তুমি আজকেও মদ গিলে এসেছো? তুমি আবার কেন মদ খাচ্ছ? তুমি তো বাবা হতে চলেছো আর আমি মা হতে চলেছি। আমরা খুব তাড়াতাড়ি আমাদের বাচ্চাকে পেয়ে যাব, আর তুমি তাহলে মদ খাচ্ছ কেন? আরে আসতে বল, রিমি শুনতে পাবে তো। চুপ করো তো, সব সময় রিমি আর রিমি। ভুলে যেও না তোমার আসল বউ কিন্তু আমি। রিমিকে শুধুমাত্র আমরা টাকা দিয়ে কিনে এনেছি ওর কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য। ওর বাবাকে 50 লক্ষ টাকা আমি এমনি এমনি দিইনি। তুমি যখনই ওর কাছে যাও আমার খুব রাগ হয়, আর কয়েকটা মাস ওর কাছ থেকে আমার বাচ্চাটা নিয়ে ওকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেব। রিমি লুকিয়ে লুকিয়ে রামপ্রকাশ এবং মিষ্টির কথা শুনছিল। তাদের কথা শুনে রিমি আকাশ থেকে পড়ে। আসলে মদন টাকার লোভে তার মেয়েকে রামপ্রকাশ ও মিষ্টির কাছে বিক্রি করে দিয়েছিল, কারণ তাদের বাচ্চা হতো না, আর তারা নিজেদের মনের আশা পূরণ করার জন্য রিমিকে শুধুমাত্র ব্যবহার করছিল। রিমি সব সত্যিটা জানার পর আর মুখ বুজে থাকতে পারে না। সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে সেখানে ডাকে এবং পুলিশকে সব সত্যি কথা বলে দেয়। নিয়ে যান এদের এখান থেকে, আর আমার বাবাকেও গ্রেপ্তার করবেন। আমি কাউকে ছাড়বো না। মেয়ে হয়ে জন্মে সারা জীবন আমি শুধু শাস্তি পেয়েছি, কিন্তু আর নয়। এবার আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। আমি শুধুমাত্র আমার জন্য, আমার সন্তানের জন্য বাঁচবো। আমি আমার জন্য একটা আলাদা জগৎ তৈরি করব, যেখানে আমার বাবার মতো আর আমার স্বামীর মতো হিংস্র মানুষ থাকবে না। নিয়ে যান এদের এখান থেকে। পুলিশ অফিসার রামপ্রকাশ ও মিষ্টিকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে মদনকেও গ্রেপ্তার করে। রিমি দোষীদের শাস্তি পেতে দেখে খুবই খুশি হয়।
সে তার অতীতের সমস্ত কিছু ভুলিয়ে তার গর্ভের সন্তানকে নিয়ে নতুন স্বপ্ন দেখা শুরু করে। কয়েক মাসের মধ্যেই সে একটা ছেলের জন্ম দেয়। সে তার ছেলেকে নিয়ে খুবই হাসি খুশি বসবাস করতে থাকে।